বন্ধুরা, আমরা নিজেরা ব্যক্তিগত জীবনে কোনো না কোনো জায়গায় ঘুরতে বেড়াতে চাই। একদিন তুমি কোনো সমুদ্র বা জলাশয়ে ঘুরতে গেলে, জলের অনেকটা গভীরে গেলে, আরো গভীরে গেলে, কিন্তু তারপর হঠাৎ তুমি বুঝতে পারলে যে তুমি জলের এতটা গভীরে এসে গেছো যে ওই গভীর জলের ভিতরে এমন ভাবে আটকে গেছো যেখান থেকে না তো তোমার কেউ চিৎকার শুনতে পারবে, না তো তুমি সাহায্যের জন্য কাউকে ডাকতে পারবে। এমনকি ওই জায়গায় জলের উপরের আশেপাশে কোনো মানুষের চিহ্ন নেই। এই মুভিটা যেহেতু খুব ছোট, সেজন্য মুভির এক্সপ্লেইনটাও ছোট হতে চলেছে, কিন্তু প্রতিটা মুহূর্ত চরম উত্তেজনায় এবং শ্বাসরুদ্ধকর হতে চলেছে। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো নিরুপম রেকর্ডস। আজকের মুভি ব্রেকিং সারফেস। মুভি শুরু হয়, দেখা যায় একটা মেয়ে তার মায়ের কাছে সাহায্য চাইছে, কারণ তার দুই বোন সাঁতার কাটতে কাটতে জলের মধ্যে ডুবে যাচ্ছিল। দেখা যায় জলে ডুবে যাওয়ার কারণে তার ছোট বোনটা জ্ঞান হারিয়ে ফেলে। এরপর ঘটনা বাস্তবে ফিরে আসলে এই ঘটনার অনেক বছর কেটে গেছে। তবে ওই দুই বোনের মধ্যে বড় বোন, যার নাম ইডা, সে এখনো ঘটনা ভুলতে পারিনি, যে এখন বিবাহিত আর তার দুটো বাচ্চা রয়েছে। অন্যদিকে ছোট বোনটা, যার নাম টুভা, সে এখন জাহাজের মেকানিক। টুভা দেখে জাহাজের নিচে একটা যন্ত্র ঠিক করতে গিয়ে সেটা হঠাৎ চালু হয়ে যায়। ক্রমশ সেটা তাকে নিজের দিকে টানতে চেষ্টা করে। টুভা অনেক চেষ্টা করে নিজেকে সেখান থেকে বের করার। তো যাই হোক, অনেকদিন পর দুই বোন এবং তাদের মাকে আবারও একসাথে দেখা যায়। তারা একসাথে কিছুদিন ছুটি কাটাবে। এখানে বলে রাখি, আলাদা আলাদা ছিল, সুতরাং ইডা ছোটবেলা থেকে বাবার কাছে এবং টুভা মায়ের কাছে মানুষ হয়েছে। তো নিজেদের বাড়িতে এসে একটা দিন কাটানোর পর দ্বিতীয় দিন তারা দুই বোন মিলে বেরিয়ে পড়ে। ঘুরতে ঘুরতে চারিদিকে শুধু বরফের পাহাড় আর খোলা আকাশ, এক অসাধারণ সৌন্দর্য। এই রাস্তাটা দিয়ে বেশ অনেকটা পথ গাড়ি নিয়ে যাওয়ার পরে তারা একটা খরস্রোত নদীর সামনে এসে থামে। এরপর তারা তৈরি হতে থাকে আন্ডার ওয়াটার ড্রাইভিং এর জন্য। হ্যাঁ, বেশি সাহস থাকলে যা হয়, জলের নিচে গিয়ে লাফালাফি। টুভা তার বোন ইডাকে বুঝিয়ে দেয় তারা কোথা থেকে সাঁতার কাটা শুরু করবে এবং কোথায় এসে থামবে, এবং টুভা একটা ছোট বেলুন ফুলিয়ে সেটা তাদের পাড়ের সঙ্গে বেঁধে দেয় যাতে কেউ পথ না হারায়। এরপর তাদের দেখা যায় পাহাড়ের নিচে জলে, সেখানে জলের মধ্যে তারা সাঁতার কাটছে। একদম অন্ধকার এবং থমথমে পরিবেশটুকু। রাস্তায় সাহসের সাথে এগিয়ে যাচ্ছে, কারণ সে তার মায়ের সাথেও আগেও এই পথে এসেছে, কিন্তু ইভা প্রথমবার এখানে এসেছে, তাই সে একটু ঘাবড়ে যায়। বেশ কিছু দূর যাওয়ার পরে তারা জলের মধ্যে একটু উঠে এসে নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলে। সেখানেও দেখা যায় ইরা একটা সাধারণ কথাতেই টুবার ওপর প্রচন্ড রেগে যায়। আসলে ইডা যেহেতু বাবার কাছে মানুষ, সুতরাং মায়ের ভালোবাসা ছোটবেলা থেকে পায়নি, তাই তার মেজাজ একটু খিটখিটে। এরপর তারা আবারও আগের মতো দুজন সাঁতার কাটা শুরু করে। ছোট সুড়ঙ্গ পার হয়ে আরো গভীরের জায়গায় প্রবেশ করে। টুডা জানায় 3 মিনিট সাঁতার কাটার পর তারা এখান থেকে উঠে পড়বে, এবং এখানে এসে তারা গভীর সমুদ্রের নিচে তিমি মাছ দেখে বেশ খুশি হয় আর তার মনোরম। এরই মধ্যে সেখানে ওপর থেকে একটা পাথর এসে পড়ে। পাহাড়ি এলাকায় মাঝে মধ্যে এরকম হয়েই থাকে, তাই ট্রু শুধুমাত্র ইডাকে সতর্ক করতে থাকে আর বলে বিষয়টাকে তেমন একটা গুরুত্ব না দিতে। কিন্তু এই কথা বলতে না বলতেই দেখা যায় ওপর থেকে বেশ বড় বড় পাথর পড়তে শুরু করেছে। আর এটা কোনো ভয়ঙ্কর বিপদের থেকে কম কিছু নয়, কারণ পাহাড়ের একমাত্র ধস নামলেই তবেই এত বড় বড় পাথর ওপর থেকে নিচে পড়ে। ঠিক এমন সময় একটা বিশাল পাথর টুভার ওপর এসে পড়ে, তাকে জলের তলদেশে নিয়ে যেতে শুরু করে। পাথরটা দুই বোন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর তারা শুধুমাত্র একে অপরের গলার আওয়াজ শুনতে পায়। তবে ইডা হাল ছাড়ে না, সে তার বোনটাকে খুঁজতে জলের তলদেশে 108 ফিট নিচে পৌঁছে যায়। এদিকে টুবা নির্দেশ দিতে থাকে কিভাবে ইডা তাকে খুঁজে পাবে, কারণ সে অজানা জায়গায় আটকে গেছে, আর এই জায়গাটা ঠিক কোথায় সেটা সে নিজেও জানে না। শুধু সৌভাগ্যের বিষয় এটাই যে পাথরটা তাকে ঠেলতে দেয়নি। এদিকে ইডার কাছে অক্সিজেন বেঁচে আছে শুধুমাত্র 35%, যা খুবই অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। সুতরাং যা করার করতে হবে এইটুকু সময়ের মধ্যেই। সৌভাগ্যবশত টুবার নির্দেশ মতো কিছু সময় পর ইডা লাইট দেখে তার বোনের কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে টুবা পাথরের নিচে এমন ভাবে ফেসে গেছে যে ইডার পক্ষে একা পাথর সরিয়ে তার বোনকে বের করা সম্ভবই নয়। সে একটা ছোট পাথর সরিয়ে দিলেও বড় পাথরটাকে কিন্তু কোনোভাবেই সরাতে পারবে না। তাই টুবা তাকে বলে ওপরে গিয়ে কারো কাছে সাহায্য চাইতে, তবে যতক্ষণ না সে পর্যন্ত সে আসছে টুবাকে কিন্তু এখানেই থাকতে হবে। তাই ইডা তার বোনের চারপাশে কিছু লাইট রেখে একটা সুরক্ষা বলয় তৈরি করে দেয়, কারণ সেই জলের মধ্যে বিভিন্ন জলজ প্রাণী থাকতে পারে, আর গভীর জলের প্রাণীরা লাইট দেখলে সে আশেপাশে আসবে না। ইডা উপরে এসে দেখে বাইরে কিন্তু আরেক কাণ্ড, তুষারপাত হচ্ছে। চারপাশে ধস নামার কারণে বড় বড় পাথর পড়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র চাপা পড়ে গেছে। অনেক চেষ্টা করে ইডা পাথরের নিচ থেকে ফোন আর চাবি কিছুই বের করতে
পারে না। বর্তমানে ইডার কাছে শুধুমাত্র জলের নিচে থাকা আর বোনের সাথে কথা বলার জন্য যোগাযোগের একটা মাধ্যম রয়েছে, তাই সেটার মধ্যে ইডা তার বোনকে সমস্ত কথা জানায়। এরপর টুবার পরামর্শ মতো ইডা প্রথমেই তার ঘড়িতে 15 মিনিটের একটা টাইমার সেট করে দেয়। এক দৌড়ে তাদের গাড়ির কাছে পৌঁছে যায় আর পাথর দিয়ে তাদের গাড়ির গ্লাস ভেঙে দুটো অক্সিজেন সিলিন্ডার বের করে আনে, কারণ অন্যভাবে সাহায্য না পেলেও অন্তত অক্সিজেনটা পাওয়া যাবে, কারণ অক্সিজেন তো বেশিক্ষণ নেই। তাই জলের নিচে অক্সিজেনের সিলিন্ডার দিয়ে আরো বেশ কিছুক্ষণ সময় তারা বেঁচে থাকতে পারবে। কিন্তু দুর্ভাগ্য যখন আসে সব রাস্তা বন্ধ হয়ে যায়, সে গাড়ির জ্যাকটা খুঁজে পায় না। এখানে বলে রাখি, গাড়ির জ্যাক হলো এমন একটা যন্ত্র যেটা সাহায্যে গাড়ি উঁচু করে টায়ার পাল্টানো হয়, এবং এর জন্য সে কখনো গাড়ির সিট ছিঁড়ে কখনো আবার বা পাথর দিয়ে গাড়ির ডিগ্গির লকারটা ভাঙার চেষ্টা করে। এক কথায় সে অপ্রাণ চেষ্টা করার পর অবশেষে ব্যর্থ হয়ে অক্সিজেনের সিলিন্ডার দুটো নিয়ে আবারও জলের মধ্যে পৌঁছে যায়, কারণ 15 মিনিটের মধ্যে সিলিন্ডার টুবার কাছে নিয়ে যেতেই হবে। ঠিক এই সময় ওই জলাশয়ের ওপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছিল। সে বরাবর সাহায্য চায়, কিন্তু এত উঁচু থেকে তাকে কেউ দেখতে পায় না, আর না তো তার আওয়াজ শুনতে পায়। কিন্তু সে যখন সিলিন্ডারটা নিয়ে জলে নামে, প্লেনটা সে দেখে আবারও হাত নাড়ায়। এবার তার মনে হয় ওই প্লেনের মধ্যে কেউ হয়তো তার ইশারা বুঝতে পেরেছে, আর এটা করতে গিয়ে তার অক্সিজেনের সিলিন্ডারটা জলের মধ্যে হারিয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও ইডা জলের নিচে তার বোনের কাছে গিয়ে নিজের অক্সিজেন সিলিন্ডারটাকে দেয়, কারণ সেই মুহূর্তে অক্সিজেন সাপোর্ট না পেলে টুবা মারা যেত। কিন্তু প্রবলেম হলো যে একটা সিলিন্ডার দিয়ে তো বেশিক্ষণ টিকে থাকা সম্ভব না, তাই ইডা ঠিক করে সে একটু একটু করে অক্সিজেন নেবে আর হারিয়ে যাওয়া সিলিন্ডারটা খুঁজবে। এরপর দম ফুরিয়ে এলে আবারও একটু অক্সিজেন গ্রহণ করবে। টুবার থেকে এই প্রক্রিয়ার শ্বাস নেওয়ার বিপজ্জনক হলেও তাদের কাছে এটা ছাড়া আর কোনো উপায় নেই। তবে সৌভাগ্যবশত কিছু দূর যেতেই ইডা সিলিন্ডারটা খুঁজে পায়, কিন্তু সেটা নিয়ে ফেরার সময় ইডা হঠাৎই পথ ভুলে যায়। তবে জলের নিচে পাথরে বাঁধা ফিতা দেখে সে গন্তব্যে পৌঁছয়। এরপর ইডা তার বোনের কাছ থেকে নিজের অক্সিজেন সাপোর্ট নিয়ে আবারও সে প্লেনটার সাহায্য পাওয়ার জন্য উপরে যায়। ইডা ভাবে যেভাবেই হোক প্লেনটার দৃষ্টি আকর্ষণ করতেই হবে, কিন্তু ততক্ষণে সেই প্লেনটা সেখান থেকে চলে গেছে। সুতরাং ইডার কাছে এখন দুটো পথ খোলা আছে, এক গাড়ি থেকে জ্যাক খুঁজে পাথর সরিয়ে নিজের বোনকে জল থেকে উপরে আনা, আর তা না হলে যে আশেপাশের লোকালয় কোথায় আছে এবং সেই লোকালয়ে গিয়ে সেখান থেকে সাহায্য নিয়ে আসা। এদিকে দেখা যায় একটু বিশ্রাম না নিয়ে দ্রুত গতিতে সাঁতার কাটা আর অক্সিজেন মাস্ক ছাড়া গভীর জলে থাকার কারণে ইডা কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। তবে তা সত্ত্বেও সেই গাড়ির কাছে গিয়ে পাথর দিয়ে বাড়ি মারতে মারতে ডিগ্গিটা খুলতে চেষ্টা করে, কিন্তু তারপরেও সে খুলতে ব্যর্থ হয়। তাই বাধ্য হয়ে ইডা ম্যাপ নিয়ে লোকালয়ে যায়, কিন্তু সেখানে কোনো মানুষের সাড়া পায় না। তাই নিরুপায় হয়ে ইডা একটা ঘরের কাঁচ ভেঙে ভিতরে প্রবেশ করে, কিন্তু ঘরের ভিতরে ঢুকতেই একটা কুকুর তার উপর হামলা করে, আর ইডা নিজেকে বাঁচাতে ওই কুকুরটাকে ছুরি দিয়ে আঘাত করে। এক ঘায়ে কুকুরটা মেঝেতে লুটিয়ে পড়ে। এদিকে কুকুরের কামড়ে ইডার সুইমিং স্যুটটা ছিঁড়ে যায়। তবে এসবের পাত্তা না দিয়ে ইডা ওই ঘরে থাকা ল্যাপটপে সিগন্যাল কানেক্ট করার চেষ্টা করে, কিন্তু আবহাওয়া খারাপ ছিল তাই নেট কানেকশন সেখানে ঠিকঠাক ছিল না। ইডা তারা যেখানে আপাতত আছে সে আর তার বোন সেই জায়গাটার কথা লিখে সাহায্যের জন্য আবেদন জানিয়ে গাড়ির ডিগ্গি খোলার মতো একটা বস্ত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর গাড়ির কাছে এসে ওই বস্ত্রটা দিয়ে ইডা তার গাড়ির ডিগ্গিটা খোলে, আর সেখানে এসে একটা বোতল পায়। এই জিনিসটার নাম হলো ফ্লিক্সার ফ্ল্যাট। এটা এক ধরনের ফোম জাতীয় স্প্রে। কোনো কারণে গাড়ির পাংচার হয়ে গেলে এটা দিয়ে কিছু সময়ের জন্য সেই টায়ারের যেই জায়গাটায় ফুটে হয়েছে সেই জায়গাটাকে ঠিক করা যায়। কিন্তু ব্যাপারটা হলো এটা দিয়ে তার কি হবে? গাড়ির ডিগ্গি তো খুলতে চাইছিল, যাতে গাড়ির ডিগ্গির মধ্যে কোনো জ্যাক থাকলে সেই জ্যাকটা দিয়ে ওই পাথরটাকে সরাবে। সে কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ির ডিগ্গিটা যে কারণে খুললো, সে খুলে দেখে গাড়ির ডিগ্গিতে জ্যাকটাই নেই, সে আনতে ভুলে গেছিল। এটা খুবই ভেঙে পড়ে, কিন্তু হার মানার মেয়ে না, সাহস জোগাড় করে ইরা আবার উঠে দাঁড়ায় এবং তার সামনে থাকা একটা পোস্টারের বাঁশের খুঁটি তুলে নেয়। কিন্তু জলে নামতে গেলে তো সুইমিং স্যুটটা ঠিক করতে হবে। ইরা বুদ্ধি করে ওই ফ্লিক্সা ফ্ল্যাটের যে ক্রেটা ছিল সেটা গাড়িতে থাকা প্লাস্টিকের টেপ দিয়ে কুকুরের কামড়ের ক্ষত হওয়া জায়গাটাকে ঠিকঠাক করে নেয়। এরপর ইরা তার কাছে থাকা দুটো অক্সিজেনের সিলিন্ডার নিয়ে জলে নামতে গেলে অসাবধান বশত আবারও একটা সিলিন্ডার জলে পড়ে যায়। বলে না সময় মতো কিছু খেয়াল থাকে না, কিন্তু সেই সব ভেবে ইডার দেরি করলে চলবে না, কারণ তার বোনের অক্সিজেন আবারও শেষ হতে চলেছে। যে কোনো মুহূর্তে টুডা মারা যেতে পারে, তাই সে দ্রুত জলে নেমে যায়। এরপর টুডা সব জানিয়ে ইডা সব সর্বশক্তি দিয়ে বাঁশের খুঁটির সাহায্যে অত বড় পাথরটা সরানোর চেষ্টা করতে থাকে। এদিকে ওই কাজটা করতে গিয়ে ইডা এতটাই দমের ব্যবহার করে যে তার ট্যাঙ্কের অক্সিজেন প্রায় শেষ, কারণে সিলিন্ডারের মুখে পাথর
পাথর বাড়ি খেয়ে লক হয়ে গেছে, অর্থাৎ শুধুমাত্র বিপদ নয়, ঘোর বিপদের মধ্যে আটকে গেছে। এদিকে ইডার অক্সিজেন সিলিন্ডারের আর বেশি অক্সিজেন বাকি নেই, তাই টুডা তাকে একাই ফিরে যেতে বলে। কিন্তু ইডা কিছুতেই তার বোনকে মারার জন্য এখানে ফেলে দিয়ে যাবে না, তাই তারা দুজন মিলে আলোচনা করে ঠিক করে একটাই সিলিন্ডারে অক্সিজেন শেয়ার করে তারা এখানে থাকবে। আর কথা মতো টুডা সেখান থেকে দিদির অক্সিজেন শেষ হয়ে গেলেও সে দিদিকে কিছুটা অক্সিজেন নিতে দেয়, কিন্তু নিজের অক্সিজেন নেওয়ার বেলায় সে কোনোভাবে অক্সিজেন নিতে চায় না, অর্থাৎ সে নিজেকেও মৃত্যুবরণ করতে চায়। তার দিদিকে বাঁচিয়ে রাখার জন্য এটা বোঝা মাত্রই ইডা অক্সিজেন ছেড়ে দ্রুত গতিতে জলের ওপরের দিকে উঠে আসে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে। আর এরপরে সে বমি করে ফেলে, তার নাক মুখ দিয়ে রক্ত পড়তে থাকে, কারণ সে এতটা সময় ধরে জলের নিচে ছিল এবং অক্সিজেন ছাড়া ছিল। আস্তে আস্তে ইডা নিস্তেজ হতে শুরু করে। তবে কিছুক্ষণ পর ইডা হঠাৎ করে তার স্প্রে বোতল নিয়ে অক্সিজেনের সাপোর্ট ছাড়াই জলের নিচে তার বোনের কাছে ফিরে যায়, আর সেখানে গিয়ে তার কাছে থাকা এয়ার ব্যাগ পাথরের নিচে ঢুকিয়ে দেয়। সে এটাকে ফুটো করে ফ্লিক্স ও ফ্ল্যাটের সাহায্যে তাতে ফোম করে সেটা ফুলিয়ে দেয়। এরই সাথে সে ভাঙা খুঁটিটা সেখানে ঢুকিয়ে দেয়, এতে পাথরটা একটু উপরে ভেসে উঠলে আলগা হয়ে যায়, আর সহজেই ইডা ও টুডা সেটাকে সরিয়ে ফেলে। দীর্ঘ প্রচেষ্টার পর দুই বোনের মধ্যে সফলতার খুশি দেখা যায়। এরপর তারা দুজন একটা সিলিন্ডারের সাহায্যে কিছুটা সময় ধরে অক্সিজেন নিয়ে উপরে উঠে যেতে শুরু করে, কিন্তু কিছুটা দূরত্ব অতিক্রম করে টুডা তার বোনকে জানায় তার 30 মিনিট পর্যন্ত এই জায়গায় অপেক্ষা করতে হবে, আর তা না হলে দ্রুত উপরে যাওয়ার কারণে তাদের মৃত্যু হতে পারে। এদিকে উপরে যাওয়ার জন্য যথাযথ অক্সিজেনও নেই তাদের কাছে। এরপর টুবা তাদের লক হয়ে যাওয়া অক্সিজেনের সিলিন্ডারটা নিয়ে আসে, আর সেটা ভেঙে দুজন মিলে সে জায়গায় অক্সিজেনের গ্যাস ছড়িয়ে দেয়। তার কিছুক্ষণ পরেই ইডার নাক মুখ দিয়ে বেশি পরিমাণে রক্ত বের হতে শুরু করে। সে জ্ঞান হারিয়ে ফেলে। এসব দেখে টুডা প্রচন্ড ভয় পেয়ে যায়, কোন রকমে তার বোনকে উপরে নিয়ে আসে। আর এমন সময় সেখানে একটা হেলিকপ্টার দেখা যায় যেটা এসেছে তাদেরকে সাহায্য করার জন্য। সৌভাগ্যবশত পারে ওঠার কিছুক্ষণ পর হিটারের জ্ঞান ফিরে আসে প্রাণের ঝুঁকি নিয়ে, এবং এত প্রচেষ্টার পর বাধার পরও সে তার বোনকে বাঁচাতে পেরেছে। এবং এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটাকে একটি লাইক আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী আরো নতুন কোনো ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আসছি পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।